দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির বিশেষ আয়োজন কন্টিনেন্টাল হাসপাতালের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। আজ 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই বিশেষ দিনটিকে প্রাধান্য দিয়েই আমাদের আজকের আয়োজনের বিষয় আমরা রেখেছি সুস্থ থাকতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। এবং এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এম শফিক, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ কন্টিনেন্টাল হসপিটাল। স্যার, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ। এবং এখন টেলিভিশনের শুভনাধ্যায়ী দর্শক এবং কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ স্যার। যেটা শুরুতেই বলছিলাম, আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এই দিনটিকে প্রাধান্য দিয়েই আমাদের আজকের আয়োজন। এবং একটি পরিসংখ্যান আমি বলতে চাই, WHO হিসাব মতে 2024 সালের পরিসংখ্যানে বাংলাদেশে প্রায় 2 কোটির উপরে হাইপারটেনশনের রোগী রয়েছে। এবং এটা খুবই অ্যালার্মিং যে ডে বাই ডে আমাদের এই হাইপারটেনশনের রোগী বা উচ্চ রক্তচাপের রোগী বাড়ছে। সেই জন্যই এই দিনগুলোকে আমরা একটু প্রাধান্য দিয়ে আসলে সবার সামনে আনতে চাই। এবং এবারের প্রতিপাদ্য বিষয় যেটা রাখা হয়েছে, আমি দেখলাম একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেই নিয়মিত রক্তচাপ মাপন এবং নীরব ঘাতককে পরাজিত করুন। এই প্রতিপাদ্য বিষয়টি নিয়েই শুরু করতে চাই, আপনার কাছে শুনতে চাই এবার ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এবারকার প্রতিপাদ্য বিষয় যদি ইংলিশে বলি তাহলে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। তো টুগেদার বলার অর্থ হলো যে এই ব্যাপারটা আর ডাক্তার আর নার্স বা স্বাস্থ্যকর্মীর উপর নির্ভর করছে না, এটা একটা সামগ্রিক বিষয় এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এটা শুধু রাষ্ট্রের দায়িত্ব না, এটা কমিউনিটির দায়িত্ব, যে কমিউনিটি এটাকে স্ক্রিন আউট করবে কাদের হাইপার টেনশন আছে। যদি আমরা একটু বলি যে হাইপার টেনশন রোগটা সাধারণত কোনো উপসর্গ দেয় না। যেহেতু উপসর্গ দেয় না, এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। কাজেই এইটা অনেক সময় ডায়াগনোসিস করা যায় না, সেই জন্য এটা স্ক্রিনিং করে ডায়াগনোসিস করতে হবে। কাজেই এই স্ক্রিনিংয়ের ব্যাপারটা, পেশেন্ট কাকে আমরা স্ক্রিনিং করব, তাহলে এটা কে করবে? এটা স্বাস্থ্যকর্মী যে করবে না, তখন এই জন্য এটা কমিউনিটির দায়িত্ব স্ক্রিন আউট করা, তাদেরকে হেলথ এডুকেশন দেওয়া, যাতে করে তারা হাইপার টেনশনকে বুঝতে পারে এবং সো দ্যাট তারা এটাকে কন্ট্রোল করতে পারে। সেই জন্য এই দায়িত্বটা এইভাবে এসে যায়। এর আগে প্রতিপাদ্য বিষয় ছিল প্রায় কাছাকাছি, তখন ছিল কন্ট্রোল ইউর ব্লাড প্রেশার, মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইউর ব্লাড প্রেশার অ্যান্ড লিভ লঙ্গার। সো এইবার আরেকটু বাড়িয়ে বলা হচ্ছে না, আমরা সবাই মিলে এটাকে কন্ট্রোল করি, কারণ এটা কন্ট্রোল করতে পারলে আমাদের পেশেন্টরা ভালো থাকবে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে। জি, খুব সুন্দর বলেছেন। এবং সেই কথার রেশ ধরেই জানতে চাই, বারবার বলছেন স্যার কন্ট্রোল করা এবং মেজার করার কথা বলছেন। আসলে এই যে উচ্চ রক্তচাপ, এই উচ্চ রক্তচাপ বোঝার কোনো উপায় রয়েছে কিনা, বা কোনো মানুষ বুঝবে কিনা যে আমি উচ্চ রক্তচাপে ভুগছি? সোজা বাংলায় যদি কোনো লক্ষণ থাকে কিনা যে একজন রোগী কখন আসলে তার রক্তচাপ মাপবেন? যেটা আমি বলছিলাম যে এটা একটা সাইলেন্ট কিলার, সাধারণত এটা কোনো উপসর্গ নাই, সাধারণত নাই। যদি উপসর্গ থাকে তাহলে সাধারণত দেখা যায় তখন অলরেডি তার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, অথবা তার হার্ট অ্যাটাক হয়েছে, অথবা পেশেন্ট স্ট্রোক নিয়ে হাসপাতালে এসেছে। তারপর মেপে দেখা গেলো তার ব্লাড প্রেশার বেশি এবং তার হার্টের মাসল মোটা হয়ে গিয়েছে, কিডনির সমস্যা অলরেডি হয়ে গেছে। কাজে এগুলো হচ্ছে লেট উপসর্গ, যেগুলো নিয়ে সমস্যা হয়। কাজে যখন এটা হয়ে গেল তখন কিন্তু তার ফের বাড়ার পথ নেই, তখন তাকে হাইপার টেনশনটা কন্ট্রোল করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার স্ট্রোক, হার্ট অ্যাটাক অথবা মৃত্যুর ঝুঁকির যে অবস্থাগুলোর মধ্যে পড়ে গেলেন, সেখান থেকে ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আমাদের স্ক্রিনিং করতে হবে এবং সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার মাপতে হবে, অ্যাকুরেটলি মাপতে হবে। সো দ্যাট অ্যাকুরেটলি এই জন্য বলছি যে হসপিটালে পেশেন্ট যখন আসেন তখন যদি দেখা যায় যে ওই সময় আমরা ব্লাড প্রেশার মাপি, তো বেশিরভাগ পেশেন্টের ব্লাড প্রেশার একটু বেশি পাওয়া যায়। সেই জন্য হোম মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি বাসায় বসে ব্লাড প্রেশার মাপা যায় তখন অ্যাকুরেট ব্লাড প্রেশার পাওয়া যায়। তো এইভাবে যদি বাসায় কয়েকবার মেপে দেখা যায় যে ব্লাড প্রেশার তার আছে কিনা, আর যদি বেশি থাকে ক্রমাগত, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে বলি আমরা। সেই ক্ষেত্রে স্যার আমি অনেককেই দেখেছি বাসায় মাপতে, এবং অনেকেই বলেন যে আমার প্রেশার খুব আপ ডাউন করে, উপরে কখনো আমি খুব বেশি পাচ্ছি, কখনো কম পাচ্ছি। এই রোগীদের একটি প্রশ্ন থাকে যে আমি কি করব এই ক্ষেত্রে? এই জিনিসটি আমারও একটি প্রশ্ন আসলে, যে এত আপ ডাউন করে বা একবার খুব কমে যাচ্ছে, একবার খুব বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটা? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি তাদের ব্লাড প্রেশার কমই থাকে, মাঝে মাঝে ব্লাড প্রেশার বেড়ে যায়। আমরা যদি হাইপার টেনশনের সংজ্ঞা বলি, যেটা আমাদের প্রথমে বলা উচিত ছিল হয়তো, সেটা হলো হাইপার টেনশন অফ পারসিস্টেন্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার। যদি 130/85 এর উপরে থাকে তাহলে এটাকে আমরা হাইপার টেনশন বলি। তো এই ব্লাড প্রেশারের পারসিস্টেন্ট এলিভেশন সবসময় বেশি। এখন কখনোই এটা বেজ লাইনে আসে না, নিচে নামে না।
তাহলে এটা হাইপারটেনশন। আর যদি নিচে থাকে বেশিরভাগ সময় মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা হাইপারটেনশন বলি না। এটা সাধারণত অ্যাংজাইটি বা টেনশনের কারণে কখনো কখনো ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং সেই ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটা কয়েক ঘন্টা বা কয়েকদিন অবধি এটা থাকতে পারে। কাজে এইটাকে আমরা হাইপারটেনশন বলছি না। এই হাইপারটেনশনকে আমরা ট্রিট করতে চাই না। এইটাকে তার অ্যাংজাইটি বা টেনশনকে কমাতে হবে, তাহলে তিনি ভালো হয়ে যাবেন। আমরা যদি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি যে আপনি বসে আছেন, এখন যে ব্লাড প্রেশারটা থাকবে, উঠে দাঁড়ালে ব্লাড প্রেশারটা আরও একটু বাড়বে, দৌড়ালে বা হাঁটলে ব্লাড প্রেশার আরও বাড়বে। তাহলে যখন দৌড়চ্ছে আমরা, তখন ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে 160/100। আমরা এটাকে যদি হাইপারটেনশন চিন্তা করে তাকে যদি ঔষধ খাইয়ে দিই, তাহলে কিন্তু সে আর দৌড়তে পারবে না, সে পড়ে যাবে। ঠিক সিমিলারলি তার যখন তিনি অ্যাংজাইটিতে ভুগেন, তখন ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং এই ব্লাড প্রেশারটা আমরা কমাতেও বলি না। এটা যখন টেনশন অ্যাংজাইটি কমে যাবে, ব্লাড প্রেশারটা আবার স্বাভাবিক হয়ে যাবে। সুতরাং এই পেশেন্টদের যেটা দরকার সেটা হলো কাউন্সেলিং। তারা অ্যাংজাইটি বা টেনশন করছেন, কোনো কোনো ক্ষেত্রে অ্যাংশিওলাইটিক ড্রাগ এগুলো তাদেরকে হেল্প করতে পারে। জি, তার মানে আসলে মানুষের মুভমেন্ট, এনজাইটি বা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করেও ব্লাড প্রেশার আসলে আপ ডাউন করতে পারে। Right. এই ক্ষেত্রে স্যার একটু জানতে চাও, আসলে উচ্চ রক্তচাপে কারা ভোগেন, এর কোনো কারণ রয়েছে কিনা, কোনো বা বিশেষ কোনো গ্রুপ রয়েছে কিনা যে এরাই সাধারণত উচ্চ রক্তচাপে আক্রান্ত হন? বেশিরভাগ ক্ষেত্রে 40 বছরের উপরে যারা, তাদেরই হাইপারটেনশন হয়। হাইপারটেনশনে যদি আমরা একটু বলি যে এটা দুইটাকে আমরা ভাগ করি, একটা প্রাইমারি হাইপারটেনশন আর একটা সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা ভিজুয়ালি কোনো কারণ খুঁজে পাই না, যেটাকে আমরা এডিওপ্যাথিক বলি আমাদের ভাষায়। তো এটা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, সেটা হচ্ছে 95%। 5% ক্ষেত্রে বেশ কিছু কারণ আছে, হরমোনাল কারণ আছে, কিডনির কিছু ডিজিজ আছে, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয়। কিছু এন্ডোক্রাইন, যেটাকে হরমোনাল কারণ বললাম, এগুলো একটা কারণ হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট কারণ যেটা স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, আমরা বলি যারা রাত্রেবেলা ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ সময় তাদের অক্সিজেন শরীরে কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এদের ক্ষেত্রেও উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। এটা সেকেন্ডারি কারণ। আর বলছি যে প্রাইমারি কারণ যেগুলো, সেগুলো সাধারণত বেশি বয়সী হয়, 40 ঊর্ধ্ব বয়সে বেশি হয়। তবে ইয়াং এজও কিছু কিছু পাওয়া যাচ্ছে, ইদানিং আরও বেশি পাওয়া যাচ্ছে। তবে সেকেন্ডারি হাইপারটেনশন যে কোনো এজে হতে পারে। তবে স্লিপ অ্যাপনিয়া যেটা, সেটা সাধারণত একটু স্থূলতা যাদের বেশি আছে তাদের হয়, এবং স্থূলতা ছাড়াও কোনো কোনো কারণে নাকের সমস্যা, গলার সমস্যা, এগুলোর কারণেও স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম হতে পারে, তাদের ক্ষেত্রে এই হাইপারটেনশন হতে পারে। স্যার আসলে এই যে এত কারণ বা এত কিছু জানতে চাওয়ার আসলে একটি প্রশ্ন, সেটা হলো চিকিৎসাটা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে কেমন হয়? সবাইকে কি আসলে ওষুধ খেতে হয় কিনা? কারণ মেডিকেশন নিয়ে মানুষের অনেক প্রশ্ন, এবং ওষুধ কিন্তু সবাই খেতে আগ্রহী না। এবং আর এটার সাথে আরও একটি প্রশ্ন জুড়ে যায় যে যারা একবার প্রেশারের ওষুধ খায় তাদের সারা জীবনই ওষুধ খেতে হয়, একটি প্রশ্ন থাকে আসলে। এবং রোগীরা বলে যে ডাক্তার সাহেব ওষুধ দিয়েছেন, আমাকে কি সারা জীবন খেতে হবে কিনা? খুবই চমৎকার কথা। মানে এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় সেই চেম্বারে সম্মুখীন হই। জি, এই প্রশ্নের উত্তরটি আমি নেব আপনাদের কাছ থেকে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে ফিরে উত্তরটি নিচ্ছি। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম কন্টিনেন্টাল হাসপাতালের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আমরা কথা বলছি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে সুস্থ থাকতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এই বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমার সাথে রয়েছেন ডাক্তার AM শফিক, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, কন্টিনেন্টাল হাসপাতাল। স্যার, বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এবং আমার যেটা খুব কমনলি প্রশ্ন সবার মনের মধ্যে, যে স্যার ওষুধ আসলে সবাইকে খেতে হয় কিনা যারা উচ্চ রক্তচাপে ভোগেন। এবং যে প্রশ্নটি আমি আসলে অ্যাড করে দিয়েছিলাম, অনেকেই বলেন যে স্যার একবার ওষুধ দিলে ডাক্তার সাহেব আমার কি সারা জীবন ওষুধ খেতে হবে কিনা? এটা দুইটা পার্ট আছে, আমি বলি। একটা কথা হলো যে যদি হাইপারটেনশন আমরা ডায়াগনোসিস পারফেক্টলি করি দেন ম্যানেজমেন্ট প্ল্যান। আর একটা হলো হাইপারটেনশন আমরা পারফেক্টলি করেছি কিনা। কারণ আমার কাছে পেশেন্ট উচ্চ রক্তচাপ নিয়ে আসছে, মানে রক্তচাপ উচ্চ, রাইট। এটা হাইপারটেনশন বলতে গেলে আমাকে চিন্তা করতে হবে যে এটা সবসময় বেশি কিনা। সুতরাং আমার চেম্বারে আসলে এটা উচ্চ রক্তচাপ হয়ে গেল, নট দ্যাট। অনেক সময় পেশেন্টের পেরাপেরি অথবা আমাদের অজ্ঞতার কারণে পেশেন্টকে আমরা ওষুধ দিয়ে ফেলি, তারপরে দেখা যায় বাসায় গিয়ে তার ব্লাড প্রেশার অনেক কমে গেছে এবং কখনো মাথা ঘুরে পড়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ডায়াগনোসিসটা রং ছিল, বিকজ তার এংজাইটির কারণে ব্লাড প্রেশার বেশি ছিল, যেটা চেম্বারে দেখে আমরা ওষুধ দিয়ে ফেলেছি এবং পেশেন্টের ব্লাড প্রেশার অতিরিক্ত কমে যেয়ে মাথা ঘুরে পড়ে গেল। অথবা অনেক লো প্রেশার থাকছে, পেশেন্টের মাথা ঘুরছে, কিন্তু সে ওষুধ খেয়ে যাচ্ছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ওষুধ বন্ধ করাই যায় বা বন্ধ করতেই হবে।
এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে আমরা তার ডায়াগনোসিস করেছি, অথবা অনেক আগে থেকে তার ব্লাড প্রেশার ছিল, পেশেন্টও জানে, কিন্তু তিনি ওষুধ খাচ্ছেন না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি যে আমাদের ওষুধ খাওয়াটা কেন জরুরি, সেটা তাহলে সবচেয়ে ভালো হয়। আমার চেম্বারে এক পেশেন্ট আসলেন, তার ব্লাড প্রেশার মেপে দেখলাম ব্লাড প্রেশার বেশি। আমি পেশেন্টকে জিজ্ঞাসা করলাম, আপনার ব্লাড প্রেশার কি বেশি থাকে? হ্যাঁ, উনি বলে যে হ্যাঁ, আমার তো ব্লাড প্রেশার অনেক আগে থেকে বেশি। আমি তখন বললাম যে আপনি ওষুধ খাচ্ছেন না? তো উনি বললেন যে আমার তো কোনো সমস্যা না, আমি কেন ওষুধ খাবো? তো আমি একটু রাগ করলাম যে উনি শিক্ষিত মানুষ, কেন অশিক্ষিত মতো কথা বলছেন। তো উনি আমার উপর একটু রেগেও গেলেন। তো তারপর যখন উনি ইনভেস্টিগেশন করে আমার চেম্বারে আসলেন, তখন দেখলাম ওনার কিডনি নষ্ট হয়ে গেছে। দেখেন কী একটা অবস্থা, উনি জানেন ওনার ব্লাড প্রেশার বেশি, উনি ওষুধ খান নাই, এবং এখন তার কিডনি নষ্ট হয়ে গেছে। তো তখন উনি কাঁদো কাঁদো অবস্থা, এখন উনি আর কিডনিটাকে ফিরে পাবেন না। এখন উনি যদি নিয়মিত ওষুধ খেতেন, ব্লাড প্রেশার যদি কন্ট্রোল থাকতো, তাহলে হয়তো কিডনির এই অবস্থাটা হতো না। কাজে এই একটা উদাহরণই যথেষ্ট। আপনি কেন ওষুধ খাবেন? ওষুধ মানে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হবে। ওষুধ খেলে সাইড এফেক্ট আছে, আই ডু বিলিভ। আপনি ভাত খেলে সেটারও সাইড এফেক্ট আছে। কাজে ওষুধের সাইড এফেক্ট যদি এতটুকু হয়, না খেলে সাইড এফেক্ট এতখানি, যেটা হাত দিয়ে আপনি লিমিট করতে পারবেন না। কাজেই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ওষুধ খাবো কি খাবো না, আমরা ভালো থাকবো কি থাকবো না, তার সাথে আপনি সংযুক্ত যদি করেন, তাহলে ভালো থাকতে গেলে ওষুধ খেতে হবে। সোজা কথা, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, আপনি ওষুধ খান আর না খান। এখন ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে প্রথম দিকে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, দ্যাট ইজ ভেরি এই ইম্পর্টেন্ট। প্রশ্নটিতে আমি যেতাম, আপনি বলছেন, অবশ্যই শুনবো। জি, আচ্ছা, আমরা প্রথমে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি। যদি কেউ স্থূল থাকে, তাকে ওজন কমাতে হবে। যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমি অ্যাক্টিভিটির ব্যাপারে এখানে যদি একটা মানে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে ইনঅ্যাক্টিভ পিপলদের ব্লাড প্রেশার হওয়ার চান্স খুব বেশি থাকে। কিউবার একটা উদাহরণ আমি সবসময় অনেক জায়গায় আমি এটা দিয়েছি। 1989-এ কিউবার যখন সোভিয়েত ইউনিয়ন থেকে কিউবা আলাদা হয়ে যায়, তখন কিউবাতে প্রচুর অভাব সৃষ্টি হয়। সেই অভাবের কারণে তাদের গাড়ি ছাড়তে হয়, তাদের হাঁটতে হয়, তাদের সাইক্লিং করতে হয়, এবং পরবর্তী দেখা গেলো তাদের ওজন কমে গেছে, এবং অ্যাক্টিভ পিপল 30% থেকে বেড়ে 67-এ দাঁড়ালো। ফলশ্রুতিতে কী হলো, তাদের হার্ট অ্যাটাকের সংখ্যা অনেক কমে গেল, তাদের স্ট্রোকের সংখ্যা কমে গেল, ডায়াবেটিসের সংখ্যা কমে গেল, এবং তাদের বিএমআই মাত্র কমে গেল। 1.5 বিএমআই শিফট হতে এতগুলো উপকার তারা পেল, এবং সেটা অভাবের কারণে হলো। এখন আমাদের স্বভাবের কারণে আমরা ঘরে বসে থাকি, এবং আমরা ঘরে বসে জাঙ্ক ফুড খাই, তৈলাক্ত খাবার খাই, যেগুলো আমাদেরকে ধীরে ধীরে হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ডায়াবেটিস এদিকের দিকে আমাদেরকে ধাবিত করছে। সেই জন্য লাইফস্টাইল মডিফিকেশন অফ প্রাইম থিংস ফার্স্ট টু ডু। এবং লাইফস্টাইল মডিফিকেশন একটা, যদি কেউ স্মোকার হয়, স্মোকিং বাদ দিতে হবে। কেউ যদি ইনঅ্যাক্টিভ থাকে, প্রতিদিন তাকে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। বিএমআই, ওজন কমালে বিএমআই কমবে, বিএমআই অবশ্যই 25-এর নিচে রাখতে হবে। আমাদের জন্য 23.5, এশিয়ান পিপলদের জন্য এর নিচে রাখতে হবে, এবং জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো বাদ দিতে হবে। যদি এগুলো করা যায়, তাহলে ব্লাড প্রেশার প্রথম দিকে 6 মাস আমরা দেখব, যদি ব্লাড প্রেশার কমে স্বাভাবিক হয়ে গেছে, তাহলে হি ক্যান গো উইথ দিস। আর যদি তখনও না হয়, তখন আমরা ওষুধ দিয়ে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে ব্লাড প্রেশার 130/85-এর নিচে রাখবার চেষ্টা করব। জি, তার মানে আসলে রক্তচাপ যেটা, সেটা নিয়ন্ত্রণ করা খুব জরুরি, এবং কিছু জটিলতার কথা আপনি বললেন স্যার, একটা তো উদাহরণ দিলেন যে কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই জন্যই আসলে নিয়ন্ত্রণ করা জরুরি। আপনি যেটা বলছিলেন, যারা উচ্চ রক্তচাপে ভোগেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা বোঝেন না তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে তারা হয়তো মেডিকেশন নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন না। বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত শুনবো। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আবার ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম কন্টিনেন্টাল হাসপাতালের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে, এবং সাথে রয়েছেন ডাক্তার AM শফিক, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, কন্টিনেন্টাল হাসপাতাল। স্যার, বিরতির আগে শুনছিলাম আপনার কাছে যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কী কী ওষুধ মানে কেন খেতে হবে এবং নিয়ন্ত্রণ করা কেন জরুরি। আপনি তো একটা জটিলতার কথা বললেনই, কিডনি ড্যামেজ হতে পারে, আর কোনো ইফেক্ট কোনো অর্গানে হয় কিনা? রাইট, আমরা টার্গেট অর্গান ড্যামেজ বলি। এই টার্গেট অর্গানগুলোর মধ্যে কিডনি একটা, অবশ্যই হার্ট, ব্রেন, আই, চোখ, এগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়।
তো ব্রেনে স্ট্রোক নিয়ে আসতে পারে পেশেন্ট, এবং স্ট্রোক তো আমরা জানি যে স্ট্রোকে পেশেন্ট যদি মারা যায় ওয়ান ইস্যু, আর যদি মারা না যায় তাহলে অনেক সময় বিকলাঙ্গ হয়ে, অর্থাৎ এক পাশ প্যারালাইসিস, বিছানায় শুয়ে আছে। তো এটা খুব কষ্টকর একটা জায়গা। আর কিডনির কষ্টকর আরেকটা জায়গা হলো কিডনি ডায়ালিসিস। আমি এমনও পেশেন্ট দেখেছি গাড়ি নিয়ে আসছে, পরে বাড়িটা বিক্রি করে চলে গেছে কবরে, আমি দেখেছি নিজের চোখে। সো এটা খুব কষ্টকর একটা জায়গা। আর চোখ ব্লাইন্ডনেস হতে পারে, কারণ রেটিনাল ড্যামেজ হয়, ব্লাইন্ডনেস হতে পারে, চোখে দেখতে পাবে না। হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক নিয়েও পেশেন্ট বেঁচে থাকতে পারে, আবার হার্ট অ্যাটাক নিয়ে পেশেন্ট কষ্ট করে বেঁচে থাকতে পারে। কারণ হার্টের ফাংশন যদি খুব কমে যায় তো প্রায়শই পেশেন্ট হাঁটতে পারে না, চলতে পারে না, লাংসে পানি চলে আসে, মাঝে মাঝে হসপিটালে ভর্তি হয়। এটা আর একটা কষ্টকর জায়গা, এইখানে অনেক টাকা ব্যাপার চলে আসে। কাজে সব মিলিয়ে এই মানে ব্লাড প্রেশারকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই জিনিসগুলোকে আমরা ইনভাইট করছি। কাজে এই ইনভাইট যেন আমরা না করি সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। জি, তার মানে আমাদের অর্গানগুলোকে ভালো রাখার জন্য আমাদের উচ্চ রক্তচাপ মাপতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে, পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। স্যার, আসলে আজকে পুরোটা আয়োজনই আপনার কাছ থেকে শুনলাম উচ্চ রক্তচাপ নিয়ে। আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের জন্য একটু পরামর্শ শুনবো। অ্যাজ এ কার্ডিওলজিস্ট আপনি বলবেন কিভাবে তারা উচ্চ রক্তচাপ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে বা কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং হার্টের সুরক্ষা কিভাবে দিবে? আমাদের ইয়াং জেনারেশনের জন্য অবশ্যই সবচেয়ে বড় দরকার, যারা দেশের ভবিষ্যৎ, যারা এই দেশটাকে সামনে এগিয়ে নেবে, সুতরাং তাদের ভালো থাকতে হবে। ইয়াং জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা হলো, ইয়াং জেনারেশন না, পুরো পৃথিবীর বড় সমস্যা হচ্ছে মোবাইল, যেটা মানুষকে স্টাক করে দিচ্ছে ঘরের ভেতরে, এবং সেখান থেকে ইনঅ্যাক্টিভিটি আরও বেড়ে গেছে। এবং মোবাইলে অর্ডার দিয়ে আমরা ফাস্টফুড, জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি ঘরে বসে। তো সেই জন্য এই জায়গায় আমাদেরকে অনেক কিছু করার আছে। মোবাইলকে আমি ছেড়ে দিতে বলছি তাও বলছি না, কারণ প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন লিমিটেড ইউজ হয়। এবং আমাদেরকে প্রতিদিন হাঁটতে হবে। আমার ওজন যদি স্বাভাবিক থাকে তাহলেও আমাকে হাঁটতে হবে বা আমাদের পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এইজ অনুযায়ী এক্সারসাইজগুলো নির্ধারণ করতে হবে এইটা। আর জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোকে না বলতে হবে। স্পেশালি রিপিটেড তেলে যেটা ভাজা হয়, দো ইট ইজ ভেজিটেবল অয়েল, কিন্তু যদি এই একই তেলে বারবার ভাজা হয় তখন এই তেলটা ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা রক্তের কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে এবং যেটা হার্ট ডিজিজের সাথে অ্যাড হতে পারে। এক হাইপারটেনশন অ্যাড হচ্ছে, আর একটা ব্যাড কোলেস্টেরল, এবং ব্যাড কোলেস্টেরল এর সাথে হাইপারটেনশনও করছে। কাজে এগুলো একটা আর একটার সাথে যুক্ত হচ্ছে, শুধু যুক্ত হয় না, জিওমেট্রিক আকারে এই রিস্কগুলো বেড়ে যায়। সেই জন্য ইয়াং জেনারেশনকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। কোনো কাজ না থাকলেও বাইরে হাঁটতে বেরোতে হবে। খেলাধুলা তো আজকে স্পেস খুব কম, সেই জন্য বাইরে নিজেদের মতো করে হাঁটতে হবে। আর জাঙ্ক ফুড, ফাস্টফুড বন্ধ করতে হবে। আর একটা বড়ো কথা হলো স্মোকিং, এটা বন্ধ করতে হবে না, একদম না স্মোকিংকে। এবং ড্রাগ অ্যাডিকশান, এখান থেকে ফিরতে হবে, কারণ ড্রাগ অ্যাডিকশানে অনেক পেশেন্ট দেখেছে হার্ট অ্যাটাক নিয়ে চলে আসছে। সো এটা খুব কষ্টকর একটা জায়গা। আমরা একদমই আয়োজনের শেষের দিকে। আপনি কন্টিনেন্টাল হাসপাতালে কাজ করছেন, এই হাসপাতালে আপনার কাজের সুযোগ এবং হাসপাতাল নিয়ে শুনবো। একদমই শেষে কী কী সার্ভিস দিচ্ছেন? আমরা কন্টিনেন্টাল হসপিটাল রাইট নাও, এই নামটা আমরা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল। তো এর আগের নাম ছিল ইউনাইটেড হসপিটাল। ইউনাইটেড হসপিটাল হিসেবে এটা বেশ সুনাম অর্জন করেছে এবং এখনও সেই সুনামের সঙ্গে আমরা আছি, কারণ আমাদের সব কিছুই একই আছে, নামটা শুধু চেঞ্জ হয়েছে কন্টিনেন্টাল। তো এখানে সুযোগ সুবিধা, হার্টের সুযোগ সুবিধা যেটা আগে ছিল সেটা এখনও আছে। এখানে আমরা ওপিডিতে রুগী দেখছি, ইমার্জেন্সিতে পেশেন্ট আসছে হার্ট অ্যাটাক নিয়ে, এবং আমরা এখানে 24 ঘন্টায় প্রাইমারি পিসিআই করি, 24/7, অর্থাৎ ঈদের দিন আমরা করি। সো এই প্রাইমারি পিসিআইটা অবশ্যই আপনারা জানবেন যে হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে রিং লাগিয়ে দিয়ে রক্তনালীকে খুলে দেওয়া, এবং ইট ইস গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং পশ্চিমা বিশ্বে যে এই ট্রিটমেন্টগুলোকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড, সেই ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ এই হসপিটাল অলরেডি চালু রয়েছে। সো সব মিলিয়ে আমাদের এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টটা অনেক ইনভেস্ট, এবং আমাদের ইকুইপমেন্ট সব কিছু দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ইনভেস্ট। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার এম শফিক আজকের আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমাদের এই বিশেষ আয়োজনটি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে, এবং আশা করি সবাই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শগুলো শুনেছেন এবং সবাই সে বিষয়ে সচেতন হবেন। এবং আজকের এই দিনের প্রতিপাদ্য বিষয়ের সাথে আসলে তাল মিলিয়ে আমি বলতে চাই, সবাই নিয়মিত উচ্চ রক্তচাপ মাপবেন এবং নীরব ঘাতককে পরাজিত করবেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।